শুভ সকাল। আজ বাংলা 10ই ফাল্গুন 1424 বসন্তকাল, ইংরেজি 22শে ফেব্রুয়ারি 2018 বৃহস্পতিবার। 21শে টেলিভিশনের সকালের সরাসরি আয়োজন 21শে সকালে আপনাদের সঙ্গে আছি আমি এলিনা শাম্মী। দর্শক, রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মাসব্যাপী অমর 21শে বইমেলা। আর তাই আজ অতিথি আড্ডায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় লেখক ও গীতিকার ইশতিয়াক আহমেদ। আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 818992 এবং 818992 এই নম্বরে। চলুন চলে যাই আজকের অতিথি আড্ডায়। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আমরা এটাও জানি যে এবারের বইমেলায় একটি উপন্যাস এসছে এবং সেটি যথেষ্ট সাড়া পাচ্ছে, আপনারই লেখা। তো এই বইটি নিয়ে প্রথমে একটু জানি যে কেমন গল্পটি কেমন এবং সাড়া পাচ্ছেন দর্শকদের যে সাড়াটা কেমন অনুভূতি আপনার? না, বই হচ্ছে প্রতি বছরই আমার একটা করে বই বের হয়। আমার মানে একাধিক বই হয় না। আমার প্রথম 2009 থেকে আমার বই প্রকাশ শুরু হয়েছে। 9 থেকে 12 পর্যন্ত আমার গল্প গ্রন্থ ছিল, এরপর সব উপন্যাস। আচ্ছা। তো সেই ধারাবাহিকতায় এবারও উপন্যাস। এবারের উপন্যাসের নাম হচ্ছে ল্যান্ডফোন। ল্যান্ডফোন হচ্ছে 7 তারিখে সম্ভবত মেলায় এসেছে। এখন পর্যন্ত খুব ভালো সারা হচ্ছে। প্রায় 3rd এডিশন চলছে এবং প্রকাশকের মতে হচ্ছে শুক্রবার নাগাদ, এটা যেহেতু শেষ শুক্রবার নাগাদ হচ্ছে 4th এডিশন আসতে পারে। সেই হিসাবে সারাটা খুব ভালো। নামটি খুবই ইন্টারেস্টিং, ল্যান্ডফোন। এই মোবাইলের যুগে একটি কিছুদিন আগের যে বিষয়টি ছিল যে ল্যান্ডফোনে সবাই কথা বলতো, এই প্রতিপাদ্য কি থিমের উপরে, যেহেতু ল্যান্ডফোন নাম, যেহেতু ল্যান্ডফোনকে নিয়ে এই গল্পটা কিভাবে আবর্তিত হয়েছে? আমার গল্পের জায়গাগুলি একটু খুব মানে আমি যা দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার খুব ছোট ছোট কারণে জীবন অনেক ক্ষেত্রে পাল্টে যায়, এবং যে পাল্টে যাওয়ার যে উপকরণটা থাকে আমি মূলত অনেক ক্ষেত্রে আমার সেই উপকরণগুলি নিয়ে আমার গল্প আবর্তিত হয়। যেমন আমার একটা বইয়ের নাম ছিল নেইল কাটার, আচ্ছা, একটা বইয়ের নাম মাফলার। আমি হচ্ছে ওই ছোট ছোট উপকরণ যখন আপনার জীবন পাল্টে দেয়, আমি হয়তো সেটাকে উপজীব্য করে আমার উপন্যাস ঘুরে। এই ক্ষেত্রে হচ্ছে ল্যান্ডফোনের কোনো ভূমিকা নাই, মানে অনেক বড় কোনো ভূমিকা নাই যে নামকরণের সার্থকতা বিচার করতে গেলে হয়তো যে কেউ হতাশ হতে পারে যে বইয়ের নাম ল্যান্ডফোন, কিন্তু ল্যান্ডফোন নিয়ে তো মানে বিস্তারিত কোনো গল্প নাই। গল্পটা হচ্ছে জাস্ট এক ছেলে এবং এক মেয়ের সাথে ল্যান্ডফোনের বিল দিতে গিয়ে দেখা হয়। আচ্ছা, ওইটা হচ্ছে জাস্ট টার্নিংটা। এবং ল্যান্ডফোন আরেকটা জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করেছি, ওই যে যারা মূল চরিত্র দুজন, যাদের হচ্ছে ল্যান্ডফোন থেকে যাদের প্রেমটা শুরু, আমি মানে সেটা হয়তো প্রচ্ছন্নভাবে পাঠক যদি বুঝতে পারে, সেটা কোথাও মানে লিখে আমি বোঝানোর চেষ্টা করি নাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরেন এই মোবাইলের যে জায়গাটা আছে, মোবাইলের জায়গাটাতে হচ্ছে আমরা যেমন মোবাইলটাকে আমি যদি প্রেমটা ধরি বা ফোনের জায়গাটা যদি প্রেমটা ধরি, এখন মোবাইলের যে প্রেমটা সেটা আমরা সেট পাল্টানোর মতো ইদানিং প্রেমটা ওই রকম হয়ে যাচ্ছে। আর ল্যান্ডফোনের জিনিসটা হচ্ছে, ল্যান্ডফোন কিন্তু আমরা সহজে সেট পাল্টায় না। আপনার জায়গাটা একটা জিনিসের প্রতি ভালোবাসাটা একটু থাকে, দীর্ঘ সময় ধরে থাকে। আমি আসলে প্রচ্ছন্নভাবে ওই জিনিসটাও মানে এখানে তুলে আনার চেষ্টা করেছি, যদি পাঠক বোঝে, কিন্তু লিখিত আকারে নাই। সেই যেহেতু বই এসছে বইমেলায় গিয়েছেন এবং পরিবেশটা উপভোগ করার মতো পরিবেশ আমরা ইদানিং দেখি বিস্তর পরিসরে বইমেলা। এখন আপনি কেমন উপভোগ করেন? আমার কাছে যেহেতু মানে এই বাংলা ভাষাভাষী বিশাল লেখক গোষ্ঠীর মানে লেখক গোষ্ঠীর মাঝে আমিও একজন লেখক, আমারও হয়তো একটা বই বের হয়, সেই জায়গা থেকে আমার এই জায়গাটা খুব আনন্দের জায়গা, প্রাণের জায়গা। আর এটা যেমনই হয়, যদি যে বছর খারাপও হয় সে বছরও ভালো লাগে। আর এবছর তো খুব গোছানো এবং হচ্ছে পরিসর অনেক বড়, সেটা আরো বেশি মানে ভালো লাগার মতো বিষয়। আপনার যেটি কিছুক্ষণ আগে বলছিলেন যে 2009 সাল থেকে প্রথমে গল্প বের হয়েছে, তারপরে উপন্যাস আকারে কয় বছর ধরে বের হচ্ছে। তো যদি বলেন যে এই এতগুলো বছরের ভেতরে আপনার কোন বইটি জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে, আপনি কোন বইয়ের নাম উল্লেখ করবেন? মানে আমার বইয়ের জায়গা থেকে রেসপন্সের জায়গা ছিল ভালো, কিন্তু পাঠকপ্রিয়তার জায়গায় আমার 2015-র তৃতীয় উপন্যাস আদর্শলিপি, সেই আদর্শলিপিটা খুব
মানে মানে আমি নিজেও আসলে ওই সময় ভাবতে পারিনি যে এটা এতটা ছড়িয়ে যাবে। আদর্শ লিপি হচ্ছে তো যেহেতু বলছেন যে আদর্শ লিপি, এটিও কি এরকম প্রতীকী অর্থে উপন্যাস এবং প্রতীকী অর্থে আদর্শ লিপি নাম দেওয়া হয়েছিল, এটার প্রতিপাদ্য কি ছিল? যদি ওইটা আদর্শ লিপির কিছু ছিল না, ওইটা হচ্ছে একটা মানে একটা মেয়েকে কেন্দ্র করে গল্প, মেয়েটার নাম হচ্ছিল লিপি। আচ্ছা। এবং যে ছেলেটা তাকে পছন্দ করতো বা যে ছেলেটা এবং মেয়েটাকে নিয়ে গল্প ছিল, ছেলেটার একটা দোকান ছিল, ওটা আদর্শ কাজ বিতান। আচ্ছা আচ্ছা। সে হচ্ছে তার ওই জায়গা থেকে আমি মানে আদর্শ লিপির জায়গাটা করেছি, কিন্তু ওইটা আলাদা কিছু না। আদর্শ লিপি বা আমরা যে আদর্শ লিপি পড়ে বড় হয়েছি সেটা না। বাহ, এ তো গেল লেখালেখির বিষয়গুলো। আপনি গীতিকারও এবং অনেক গানের, ভালো ভালো গানের আপনি গীতিকার। তো সেই গানগুলো সম্পর্কে একটু জানি। কবে থেকে গান লেখার শুরু হয়েছিল? গান লেখার শুরুটা হচ্ছে 2010 বা 9 বোধ হয়। আচ্ছা। আর গানের জায়গাটা হচ্ছে আমি খুব বেশি গান লিখি না, মানে গান লিখি না মানে হচ্ছে সেটা ওই অর্থে বলা না যে আমি খুব বেছে বেছে গান লিখি, ওইটা না। এমনিতে আমি গান কম লিখি, কারণ আমার কাছে মানে আমি যে কোনো কিছুই, আমার বইয়ের জায়গা থেকে আমার সমসাময়িক অনেকের বই দেখা গেছে 4টা 5টা বের হয়, 10টাও বের হয়। আমি আবার একটু এই সব জায়গাতে একটু মানে হয়তো আমার মেধার ঘাটতি আছে, আমি অতটা পারি না, সেই জায়গা থেকে আমি একটু মানে স্বল্প জায়গায় থাকতে চাই। আমার গানের জায়গাটাও একই রকম, কিন্তু গানের জায়গাটা হচ্ছে বছরে 5-7টা, যেমন গত বছরটা আমার জন্য খুব বড় ছিল মানে গানের জন্য। যেমন আমার একটা গান গত বছর খুব ব্যাপক পরিচিতি পেয়েছে, সেটা হচ্ছে মিনার রহমানের কারণে অকারণে গানটা। সেই গানটা খুব মানে অনেকগুলি রেডিও চ্যানেল এবং হচ্ছে রেডিও স্টেশন এবং বিভিন্ন জরিপে, পত্রপত্রিকার ইত্তেফাক এবং অন্যান্য পত্রপত্রিকার জরিপে সেটা মানে সেরা 3 গানের একটা গান ছিল, জনপ্রিয় হয়েছে। আর এমনিতে অনেকগুলি গান করা হয়েছে। এবং গত বছর আরেকটা বড় মানে গানের জায়গা থেকে আমার একটা বড়ই ছিল, মুম্বাইয়ের আরমান মালিক প্রথম বাংলাদেশে একটা গান গেয়েছে। আচ্ছা। সেই গানটাও আমার লেখা ছিল। এইরকম আর এমনি বেলাল খান, লিজা, তারপরে হচ্ছে ঐশী, তারপরে হচ্ছে এরকম জনপ্রিয় শিল্পীদের গান গত বছর ছিল। প্রতি বছরই থাকে, গত বছরটা একটু বেশি ছিল, 17। তাহলে বলা যায় যে গান লেখার ক্ষেত্রে গত বছরটা একটি সফল বছরই ছিল বলা যায়। বাহ, বেশ ভালো। তো শিল্প সৃষ্টির ক্ষেত্রে সবারই নিজস্বতা থাকে, তারপরও প্রত্যেক শিল্পী কিন্তু একজনকে আদর্শ মনে করে কিংবা কারো সহযোগিতায় পথ চলে, একটু উপকার হয়। তো সেরকম কি কোনো আদর্শ আছে আপনার, কিংবা কারো সহযোগিতা পেয়ে এত দূর আসার ক্ষেত্রে কিছুটা সহযোগিতা পেয়েছেন, এমন কি কোনো ব্যক্তি আছে কিনা? সেটা কি ঘরে না বাইরে? ঘরে বাইরে যে কোনো জায়গায় হতে পারে। ঘরের জায়গা হচ্ছে অবশ্যই আমার মা বাবা, এবং এখন আমার ওয়াইফ আমার জন্য একটা বড় সহযোগিতার জায়গা। আর এমনিতে আমার আসলে মানে বাইরের জায়গাটা হচ্ছে কি, আপনি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম সহযোগিতা পাবেন। যেমন আমি ধরেন যে লোকের সাথে আমার কখনো লেখালেখি নিয়ে কথা হয়নি, দেখা হয়েছে মানে দেখা হয়েছে, কিন্তু সে আমার জীবনে একটা বড় সহযোগিতার জায়গা, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ। আমি তার বই পড়ে বড় হয়েছি, আমার মনে হয়েছে হুমায়ুন আহমেদ পড়ার পর আমার মনে হয়েছে যে আমি আসলে লিখতে পারি, এটা অনুপ্রেরণা। তারপর আমার একটা সময় ছড়া লিখতাম, তখন আমার খুব ইসের জায়গায় ছিল লুৎফর রহমান রিটন। উনি আমার প্রথম লেখাও ছেপেছেন, তার কাছে এই কারণে আমার মানে কৃতজ্ঞতার জায়গা অনেক বেশি। আর এমনিতে গানের জায়গা থেকে আমি আসলে গানের জায়গাটা বলে আমি আসলে কখনো গান লিখবো এটা চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে জীবনে আমার একটা গান লিখবো, সেটা সঞ্জীব চৌধুরী গাইবে। আচ্ছা। আবার ওইটা টার্গেট ছিল, কিন্তু সেটা মানে আমার যে বছর গান রিলিজ হয়েছে, সঞ্জীব দা ওই বছরই মারা গেছে, প্রয়াত হয়েছে। সঞ্জীব দার গান শুনে আমার একটা, সঞ্জীব দা এবং ওপার বাংলায় হচ্ছে কবির সুমন, এরা হচ্ছে আমার গানের জায়গা থেকে খুব অনুপ্রেরণার জায়গা। তার মানে হচ্ছে লেখালেখির জায়গা থেকে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার এবং তারা আছেন আপনার গানের জায়গায়। তো একজন লেখক যিনি, আমাদের এই যে বছর ঘুরে একটি বইমেলা আসছে, এই মেলায় তার বইটি দেখবে, যারা পাঠক আছেন তারা কিনবে আগ্রহ সহকারে, এটাই মানুষের, প্রত্যেক লেখকেরই একটা স্বপ্ন। প্রথম বছর যখন বইটি এসেছিল এবং পাঠক যখন সাড়া দিয়েছিল, সেই অনুভূতির কথা জানতে চাই, এবং কিভাবে বই মেলায় বইটি এসেছিল, কাদের প্রকাশনী থেকে একটু যদি জানেন। প্রথম বইটা ছিল, আমার প্রথম বইয়ের নাম ছিল হোটেল বনলতা আবাসিক।
সেই বইটা হচ্ছে 2009 সালে এসেছে। গল্পের বই ছিল। হ্যাঁ, গল্পের বই। এর আগে আবার ওই যে মানে আমি এর আগের প্রায় 8-9 বছর যে গল্পগুলি লিখেছি সেটারই সংকলন ছিল হোটেল বনলতা আবাসিক। সেই জায়গা থেকে আসলে এখন যেমন আপনার ফিডব্যাকটা পাওয়া যায় আমাদের ফেসবুক, পত্রপত্রিকার কল্যাণে, তখন হচ্ছে ওই জায়গাটা ছিল না। তখন আশপাশের মানুষজন ফোন টোন করে বলতো যে হ্যাঁ আপনার বইটা কিনেছি, তো সেটা খুব বেশি যে আহামরি কোনো জায়গায় ছিল সেটা না। কাছের মানুষজনই আসলে তখন পাঠকের মানে ভূমিকাটা পালন করেছে এবং অনুপ্রাণিত করেছে এবং বাইরের পাঠক খুব বেশি হয়তো ওইটার সাথে ছিল। ওই বই এখন বিক্রি হচ্ছে। আচ্ছা, এখনো অনলাইন থেকে প্রচুর অর্ডার হচ্ছে হোটেল বনলতা আবাসিক। তখন ওই রকম ছিল না, যেটা মানে এখনকার মতো বড় যে সারা ওই রকম। আসলে পাঠকরা দিনে দিনে আপনার সৃষ্টির সাথে পরিচিত হয়েছে, আগ্রহী হয়েছে, যে কারণে এখন সংগ্রহ করছে। কথা বলতে ভালো লাগছে, একটা বিরতি নেব, ফিরে আসছি কিছুক্ষণে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, তাড়াতাড়ি ফিরে আসবো, সাথে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত 21 সকালে সরাসরি আয়োজনে। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় লেখক ও গীতিকার ইশতিয়াক আহমেদ। কথা হচ্ছিল তার সাথে, ফিরে যাব আরো একবার তার কাছে। আবারও ফিরলাম, লেখালেখি নিয়ে কথা হচ্ছিল। আপনি নাট্যকার হিসেবেও পরিচিত, নাটক লিখেছেন। নাটকগুলো যে লিখেছেন সেগুলো নিয়ে একটু কথা বলি। কতগুলো নাটক গেছে? নাটক আমি একক নাটক লিখেছি, সেটাও মানে আমার সংখ্যায় খুব কম, 5 থেকে 6টা। আচ্ছা। আর হচ্ছে ধারাবাহিক লিখেছিলাম একটা, এবং আরেকটা ধারাবাহিক হয়তো অন এয়ার হবে, সেটা হচ্ছে ডিসেম্বরে হওয়ার কথা, হয়তো মার্চে বোধহয়, মার্চ থেকে অন এয়ার হবে। আচ্ছা, এই হচ্ছে নাটক লেখার এটা। আচ্ছা, নাটক লেখায় এর মানে চলচ্চিত্র লেখার কি কোনো পরিকল্পনা আছে কিনা? চলচ্চিত্র তো অনেক বড় জায়গা, গল্পের জায়গাটা অনেকের সাথে মানে কথা হয়েছে। আর আসলে আমার নিজেরও একটা টেস্টের জায়গা আছে, যে মানে আমার মতো করে না হলে, তবে আমি এবং কি বলে এই সময়ের এক জনপ্রিয় ডিরেক্টরের সাথে আমার হচ্ছে একটা গল্প নিয়ে হচ্ছে এখন। ওইটা আসলে মানে এটা তো দেখা গেছে গল্পের জায়গায় অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, অনেক কিছু হয়, সেটা তো মানে একটা নির্দিষ্ট জায়গায় না গেলে বলা যায় না যে আসলে মানে সিনেমার কাজ করছে কিনা। যেটা বলছিলেন যে টেস্টের একটা ব্যাপার রয়েছে, তো সবকিছু মিলিয়ে যদি নিজের রুচির সাথে মেলে তাহলেই। রুচির সাথে বলতে ধরেন আমি তো মানে আমার রুচির জায়গা তো ধরেন সবই দেখি। আমি আজকে মূলধারার বাণিজ্যিক ছবিও দেখি, আমি আমাদের যে গল্প নির্ভর সিনেমা হচ্ছে সেগুলিও দেখি। রুচির জায়গা আসলে ঠিক না। যে গল্পগুলি আসলে আমার মনে হয় যে এই গল্পের সাথে আমার থাকা দরকার, যে গল্পগুলি আমার বলা দরকার, ওরকম যদি হয় তাহলেই আমি হয়তো করব। রুচির জায়গা তো সবই, মানে একজন মানে আপনি সিনেমা দেখতে গেলে আপনি সব ধরনের সিনেমাই হয়তো দেখেন। অবশ্যই। তো সেক্ষেত্রে রুচির চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যে গল্প বলতে চাই বা আমার মতো করে আমার ঘরানার গল্প যদি হয়, সেক্ষেত্রে মানে সেই রকম জায়গায় আমি করতে চাই। আচ্ছা, এই যে এখন যে বইমেলা একেবারে শেষের পথে, পরবর্তী আরেকটি বছর বই লেখার জন্য আরেকটি বছর শুরু হচ্ছে, তো সেই সময়টা কি কি পরিকল্পনা করে রেখেছেন, বা কোনো পরিকল্পনা আছে কি যে এই বিষয়গুলোর উপরে লিখবো, বা আগামী বছর বইমেলার জন্য এই প্রস্তুতি নিচ্ছি, এরকম কোনো? আমি আসলে খুব পরিকল্পনাহীন জীবনযাপন করি, আমার বই নিয়ে কোনো পরিকল্পনা থাকে না। এবং ইভেন আমার ধরেন অনেক লেখক হচ্ছে খুব আবেগ আক্রান্ত হয়ে যায় মেলা শেষ হলে, যে আমার এতদিন ছিল, আমার সেই আবেগটাও একটু কম। আমার হচ্ছে যে আমার একটা বড় জায়গা হচ্ছে, আমি যেটা মনে করি যেটা হতে পারে, যে আমার আসলে যে স্বপ্নের জায়গাটা নাই। আমি সবসময় বলে মানে আমার প্রথম বই থেকে লেখা আছে যে মানে আমি আসলে স্বপ্ন বিরোধী লোক। আমি স্বপ্ন দেখতে চাই না, বা স্বপ্ন নিয়ে আসলে আমার মনে হয় যে স্বপ্ন মানুষকে বিপদগামী করে। তা আমার হচ্ছে একটা লক্ষ্য যে আচ্ছা ঠিক আছে আমি একটা বই লিখবো, এবং সেটা নিয়ে আমার খুব বেশি ধরেন উন্মাদনা উত্তেজনা থাকে না। আমি স্বাভাবিকভাবেই আমার একটা বই বের হচ্ছে, আমি হয়তো একটা প্রতিষ্ঠানে জব করি, সাংবাদিকতা করি আমাদের সময়ে, আমার অফিস শেষ হলে আমি হয়তো ধীরে সুস্থেই যাই। কিন্তু মেলায় গিয়ে বসে থাকা ধরেন মানে অনেক, আমি কাউকে করে বলছি না, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি স্টলে থাকবো 2টা থেকে 4টা পর্যন্ত, এই জায়গাগুলো আমি কখনোই করি না। আমার জায়গা হচ্ছে যে মানুষ যদি আমার বই কিনে,
সেটা হচ্ছে আমার লেখা দেখে কিনতে হবে। আমি স্টলে থাকলাম, আমাকে দেখিয়ে বই কিনলো, আমার সাথে ছবি তুললো, সেই জায়গাটা আমি চাই না। তো সেক্ষেত্রে হচ্ছে বই নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই। আমি নর্মালি সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার মনে হয় যে বই লেখা দরকার, প্রকাশক যখন আমাকে তাগাদা দেয় তখন থেকে আমার হয়, মানে আমার নিজের কোনো তাড়না সারা বছর তৈরি হয় না। আপনি যেহেতু একজন লেখক এবং সাংবাদিকও, তো সব জায়গাতেই আপনার লেখালেখি বিষয়টাকেই বেশি ফোকাস, আপনার জবের ক্ষেত্রেও লেখালেখির ক্ষেত্রেও। তো সেইখানে একটু জানতে চাই যে আমাদের এত বই আসছে বইমেলায় প্রতি বছর, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখি যে ভুল বানানে কিছু বই ছাপা হচ্ছে, যেটা যারা পাঠক আছেন তাদের একটু বিরক্তির উদ্রেক করে। তো এই বিষয়টা আসলে কেন হচ্ছে, বা এখান থেকে পরিত্রাণের কি উপায় আছে আমাদের? এখান থেকে পরিত্রাণের উপায় একটাই, প্রকাশককে সচেতন হতে হবে। কারণ প্রকাশক যদি ধরেন আমি একটা বই করে দিলাম, এখন আমি একজন লেখক হিসেবে হয়তো সব বানান আমার, মানে আমি হয়তো ঠিক করতে পারি না, কিন্তু বানানের জন্য তাদের একটা, মানে আমাদের একটা পার্ট আছে, একটা পর্বে গিয়ে বানানগুলি সংশোধন হয়, সেটা হচ্ছে প্রুফ রিডিং। কিন্তু সেক্ষেত্রে যদি প্রকাশক সচেতন না হয়, আমাদের তো আসলে কিছু করার নেই। এটা প্রকাশকের দায়িত্ব যে মানে শুদ্ধ বই, একটা পারফেক্ট বই আনতে হলে প্রকাশককে সচেতন হতে হবে। কারণ প্রকাশকরা কি করে, আপনার ধরেন জানুয়ারিতে, নভেম্বর থেকে একটা ঝড়ের মতো কাজ শুরু করে, দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক বইয়ের যত্ন নেয় না, অনেকে বানান ভুল থাকে, সেক্ষেত্রে এটা পুরো দায়টা আমি, মানে 50% দায় লেখকের হলেও, 40% দায় লেখক হলেও 60% প্রকাশকের দায়, মানে একটা ভালো বই নিয়ে আসার ক্ষেত্রে। এবং আপনি দেখেন আপনার সারা বছরে একটি উপন্যাস বেরিয়েছে, এবং এই বইটির ভেতরে যদি আপনি টুকটাক বানান ভুল দেখেন, তখন অবশ্যই আপনার জন্য এটি বিরক্তির উদ্রেক করবে। তো আপনি আপনার বইয়ে যখন এরকম কিছু হয়, তখন আপনার প্রতিক্রিয়া কিরকম থাকে, বা আপনি কি করেন সে সময়? প্রতিক্রিয়া তো এই অন এয়ারে বলা যাবে না, এটা প্রকাশকের সাথে ঝামেলা হয় আর কি। আচ্ছা, বেশ ভালো লাগলো, এবং লেখার সাথেই থাকবেন, ভালো ভালো লেখা উপহার পাবো আমরা প্রতি বছরই, সেই প্রত্যাশায় থাকলাম, এবং আপনার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21 সকালের আজকের আয়োজন এখানেই শেষ। দেখা হবে আগামী রবিবার অন্য কোনো এক প্রিয় মুখকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।